नमस्कार, होप ऑल इज वेल। आज के আমরা এই ক্লাসে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষা হতে যাচ্ছে সেই পরীক্ষার যে সিলেবাস এবং প্রশ্নের যে বিভাজন বা নাম্বার ডিভিশন সেটা আলোচনা করব খুব সংক্ষেপে। তারপর আমরা চলে যাব কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম বলবো আমরা, যে ইম্পর্টেন্ট বুকস বা বুক লিস্ট যেগুলো পড়লে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আমরা পাস করতে পারবো বা এই পরীক্ষা পাস করতে পারবো, সেই বইয়ের নাম বলবো। তারপরে আমরা এই ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ পরীক্ষা হতে যাচ্ছে কনস্টেবল, তার যে প্রিলিমিনারি পরীক্ষা, সেই প্রিলিমিনারি পরীক্ষার যে এরিয়া থাকে এটা জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস, সেই যে এরিয়া থেকে যে প্রশ্নগুলো থাকে বিশেষ করে হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, জিকে, জেনারেল সায়েন্স, সেই বিষয় থেকে বিশেষ করে আজকের ক্লাসে আমরা যে হিস্ট্রি যে পার্সেন্ট রয়েছে, ইতিহাসের যে প্রশ্নতে সেই এরিয়া থেকে 1 থেকে 100টা প্রশ্ন আমরা আলোচনা করব, যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আরও প্রশ্ন আসবে কিন্তু মোটামুটি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 100 থেকে 100টা প্রশ্ন আমরা আলোচনা করব, প্রশ্ন এবং উত্তর আলোচনা করব এবং এটা তোমাদের কাজে লাগবে। এবং পরবর্তী যে আমাদের ক্লাসগুলো হবে তাতে বাকি যে এরিয়াগুলো রয়েছে যেমন জিওগ্রাফি বা ইন্ডিয়ান পলিটি বা জেনারেল সায়েন্স বা স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। এইভাবে আপাতত এখন ক্লাস চলবে এবং এইভাবে তোমরা আশা করি এগুলো ফলো করলে বা এই টাইপের প্রশ্ন পড়লে তোমরা কিন্তু রেডি হতে পারবে। ওকে, সো লেট আস স্টার্ট। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল এক্সাম 2021 2021 সালে যে পরীক্ষা হতে যাচ্ছে, সেই পরীক্ষা যে রয়েছে 5 স্টেপস টু গেট অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ এই 5টা স্টেপ যদি বের করি আমরা সঠিকভাবে, তাহলে কিন্তু আমরা লেডি কনস্টেবল বা কনস্টেবল পদে আমরা কিন্তু চাকরি পেতে পারবো, অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি। সেই 5টা ধাপ কি কি, সেই পরীক্ষার খুব সংক্ষেপে আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন বা প্রিলিমিনারি এক্সাম, যেটা 100 নম্বরের হয়। প্রিলিমিনারি এক্সামিনেশন, সেখানে কি বিষয় থাকবে? সেই 3টে বিষয় থাকবে। এটা জেনারেল অ্যাওয়ারনেস এন্ড জেনারেল নলেজ 50 মার্কস, অর্থাৎ সাধারণ জ্ঞান, সেটা 50 নম্বরে। এলিমেন্টারি ম্যাথস 25 নম্বরের, অর্থাৎ যে মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে অঙ্ক, অ্যারিথমেটিক, পাটিগণিত, সেটা বিশেষ করে থাকে 25 নম্বরের। এবং রিজনিং অ্যাবিলিটি বা রিজনিং 25 মার্কস। তাহলে কি দেখলাম? 3টে বিষয় থাকবে। প্রিলিমিনারি পরীক্ষা টোটাল 100 মার্কস, জিএ বা জিকে থাকবে 50 মার্কস, ম্যাথস থাকবে, অঙ্ক থাকবে 25 মার্কস এবং রিজনিং থাকবে 25, টোটাল 100 মার্কস। এরপরে যদি এইখানে যারা পাস করবে, প্রিলিমিনারি পরীক্ষা যারা পাস করে যাবে, তাদের জন্য এরপর কি থাকবে? তাদের জন্য থাকবে পিএমটি এবং পিইটি। পিএমটি বলতে কি? ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এটা কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ ফিজিক্যাল যে মেজারমেন্ট হয়, যে হাইট, ওয়েট, বুকের ছাতি, এগুলো এখানে সঠিক সেটা মাপাই করা হবে, তোমরা জানো সেগুলো। তারপরে সেইটা যদি পাস করে তাহলে কি হবে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবং তারপরে সেইখানে একটা রানিং হয়, সেই 16 মিটার রান বা যে রান থাকে সেই রানটা করতে হয়, দৌড়তে হয়। সেই দুটো হলো পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এগুলো কিন্তু কোয়ালিফাই করতে হবে। এগুলো কোয়ালিফাই করে যাওয়ার পরেই তারপরে যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু চান্স পাবে কোথায়? তারা পাবে চান্স ফাইনাল যে রিটেন এক্সামিনেশন, সেটাতে চান্স পাবে। সেটাতে কত নম্বর থাকবে? সেটাতে 85 মার্কস। ফাইনাল রিটেন এক্সামিনেশন 85 মার্কস থাকবে। এবং সেই 85 মার্কস সিলেবাস কি থাকবে? এটাও কিন্তু প্রশ্ন কি থাকবে? এমসিকিউ থাকবে। যেভাবে প্রিলিমিনারি পরীক্ষার কোশ্চেনটা এমসিকিউ থাকবে, 4টা প্রশ্ন, 3টা একটা অপশনের মধ্যে আনসার করতে হবে, সেরকম এইটা তো ফাইনাল এক্সাম কিন্তু প্রশ্ন কিন্তু এমসিকিউ থাকবে। কিন্তু প্রিলিমিনারি যেরকম থাকবে তার থেকে একটু এখানে কঠিন থাকবে। তাহলে ফাইনাল রিটেন এক্সামিনেশন 85 মার্কস। সে ডিভিশন কি থাকবে? এখানেও জিএ এন্ড জিকে, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 25 মার্কস থাকবে। এবং তারপরে ইংলিশ থাকবে 25 মার্কস। কিন্তু এইখানে আমরা দেখলাম প্রিলিমিনারি পরীক্ষাতে কোনো ইংলিশ ছিল না, কিন্তু মেন পরীক্ষা ইংলিশ থাকবে, সেটা 25 নম্বরের। তারপরে ম্যাথামেটিক্স থাকবে 25 মার্কস আর রিজনিং থাকবে 15 মার্কস। তাহলে টোটাল থাকবে কত? 85 মার্কস ফাইনাল রিটেন এক্সামিনেশনে। এবং তারপরে যারা রিটেন এক্সামিনেশনে পাস করবে তাদের কি করবে? তাদের ইন্টারভিউ হবে, সেটা 15 নম্বর ইন্টারভিউ থাকবে। তাহলে ইন্টারভিউতে এই রিলেটেড প্রশ্ন বিভিন্ন জিজ্ঞেস করা হবে। এবং তারপরে এই যে টোটাল যে ফাইনাল রিটেন এক্সাম 85 আর ইন্টারভিউ 15, টোটাল 100। এই টোটাল 100-এর মধ্যে বেস করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, সেই অনুযায়ী তোমরা অ্যাপয়েন্টমেন্ট পাবে। ওকে, তাহলে এটা হলো কি আমাদের, এটা ছিল টোটাল যে এই যে পরীক্ষা রয়েছে 5 স্টেপস। প্রথমে কি বললাম? প্রথমে হলো প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ফাইনাল এক্সামিনেশন, সেটা তারপরে ইন্টারভিউ। এই 5টা স্টেপ বের করলে কিন্তু এই কনস্টেবল, লেডি কনস্টেবল আমরা চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি। এরপর আমি চলে আসি যে বুক লিস্ট, কোন কোন বই আমরা যদি পড়ি এখানে, তাহলে আমরা
খুব সহজে এবং অথেন্টিকভাবে এই এরিয়াগুলো কভার করতে পারবোই। কি বুক লিস্ট আছে ফর কম্পিটিটিভ এক্সামস, এটা শুধুমাত্র কনস্টেবল লেডি কনস্টেবল নয়, যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই বইগুলো কাজে লাগবে। বইগুলো প্রত্যেকে তোমরা যদি নিয়ে নাও তাহলে সুবিধা হবে। দেখো জিকে বা জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস, তার জন্য যে বইটা আছে সেটা হলো রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার ছায়া পাবলিকেশন বা ছায়া প্রকাশনী। বইটার নামই হলো রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার। রেলওয়ে বলতে শুধু রেলওয়ে পরীক্ষার জন্য নয়, এটা যে কোনো চাকরির পরীক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক এখানে দেওয়া আছে। রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার ছায়া প্রকাশনী। আরেকটা রয়েছে ক্র্যাক WBCS জেনারেল স্টাডিজ, আরেকটা বই রয়েছে যে বইটার নাম হলো ক্র্যাক WBCS জেনারেল স্টাডিজ। এটা মেন্স এবং প্রিলিমস দুটোর জন্য WBCS, কিন্তু এটা যদি কেউ ভালো করে পড়ে তাহলে অল ইন্ডিয়াতে আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো চাকরির পরীক্ষা আছে সবগুলো জেনারেল স্টাডিজ কিন্তু এখান থেকে সে পেয়ে যাবে। খুব ভালো বই। তাহলে এই দুটো বই কিন্তু তোমরা এটা নিয়ে নেবে এই জিকে এবং জি এর জন্য। একটা হলো রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার ছায়া প্রকাশনী, একটা ক্র্যাক WBCS জেনারেল স্টাডিজের বইটা। এবার চলে আসছি আমরা ম্যাথামেটিক্সের জন্য কি বই লাগবে। ম্যাথের জন্য থাকবে কম্পারেটিভ ম্যাথামেটিক্স, এটাও ছায়া প্রকাশনী বা ছায়া পাবলিকেশনের, বইটার নাম হলো কম্পারেটিভ ম্যাথামেটিক্স, খুব সুন্দর এটা। তারপর হচ্ছে রিজনিং এর জন্য, রিজনিং কি বই লাগবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বইটার নাম হলো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এটা ছায়া পাবলিকেশনের। এরপর ইংলিশের জন্য লাস্টে চলে আসছে, ইংলিশ একটা বই আছে যেটা হলো অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এসপি বক্সি, অবজেক্টিভ জেনারেল ইংলিশ SP বক্সি, এবং এটা SP বক্সি এই বইটার লেখক এবং এটা আরিহান্ত পাবলিকেশনের বই, এটা জেনারেল ইংলিশের জন্য বা পরীক্ষার যে ইংলিশ যে ধরনের প্রশ্ন পড়ে তার জন্যই। তাহলে আমরা এগুলো কি দেখলাম, এইটা আমরা বইগুলো দেখলাম। তাহলে প্রথমে দেখলাম একটা আমরা জিকের বই, তারপরে ম্যাথের বই, তারপরে রিজনিং এর বই, তারপরে ইংলিশের বই। এই চারটা বই কিন্তু আমাদের থাকতেই হবে। এই চারটা বই নিজে নিয়ে নিতে হবে। এই চারটা বই মোটামুটি 1000-1200 টাকার মধ্যে এই চারটা বই পেয়ে যাবে। এই বইগুলো কিন্তু যে কোনো চাকরির পরীক্ষার জন্য তোমার খুব কাজে লাগবে এবং খুব অথেন্টিক বই। এই বইগুলো কিন্তু তোমরা কিনে নিয়ে এগুলো স্টাডি ভালো করে করবে, ঠিক আছে। এরপর চলে আসছি আমরা যে প্রিলিমিনারি যে পরীক্ষা আমাদের হবে কোনটার, এই কনস্টেবলের এই পরীক্ষা যেটা হতে যাচ্ছে এই 26 তারিখের মধ্যে, সেই পরীক্ষাতে যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল যে স্টাডিজ রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল স্টাডিজ, সেই জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল স্টাডিজ এরিয়া থেকে যে প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো যে 50টা প্রশ্ন থাকবে 50 কোয়েশ্চেন, সেগুলো কোন এরিয়া থেকে মোটামুটি কটা করে প্রশ্ন থাকে সেগুলো একটু জানি আমরা। ফর প্রিলিমিনারি এক্সামিনেশন 1 নম্বর থাকে হিস্ট্রি, ইতিহাস থেকে মোটামুটি 10 থেকে 14টা প্রশ্ন থাকে। তারপরে জিওগ্রাফি 5 থেকে 7টা প্রশ্ন থাকবে। তারপর জেনারেল সায়েন্স 7টা থেকে 8টা প্রশ্ন, কনস্টিটিউশন 4 থেকে 5টা, কারেন্ট অ্যাফেয়ার্স 8টা থেকে 10টা, বিগত 1 বছর, কারেন্ট অ্যাফেয়ার্স বলতে বিগত 1 বছর পড়বে। আর স্ট্যাটিক জিকে 16 থেকে 20টা। স্ট্যাটিক জিকে কি, স্ট্যাটিক জিকে বলতে কিছু জিকে থাকে যেগুলো কোনোদিনই পরিবর্তন হবে না, কোনোদিনই চেঞ্জ হবে না, ঠিক আছে, সেগুলোকে স্ট্যাটিক জিকে বলা হয়। সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় থাকে, যেমন বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, ঠিক আছে, এগুলোকে স্ট্যাটিক জিকে বলা হয়, সেইগুলো কিন্তু থাকে। তাহলে এই 6টা এরিয়া থেকে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল স্টাডিজ প্রশ্ন থাকবে। কি থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, কনস্টিটিউশন, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, এবং কোন এরিয়া থেকে কটা প্রশ্ন থাকে মোটামুটি এখানে আমরা জানলাম। ওকে, এরপরে আমরা চলে আসি যে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ইতিহাস, এই যে জেনারেল স্টাডিজ দেখলাম, তার মধ্যে যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে ইতিহাস, হিস্ট্রি, সেই ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আমরা জানবো, প্রশ্ন এবং উত্তরটা জানবো, এবং তার রিলেশনস বা কি সেই রিলেটেড আর কিছু ব্যাখ্যা আমরা দেবই। এগুলো খুব কাজে লাগবে। ওকে, চলো তাহলে শুরু করা যাক। সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স and answers and explanation from history. Some important questions, answers and explanations from history. ইতিহাস থেকে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং তার উত্তর। 1 নম্বর, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট বা সভাপতি কে ছিলেন? উত্তর, সরোজিনী নাইডু। 1925 সালে কানপুরে যে অধিবেশন হয়েছিল, সেই কানপুর অধিবেশনে প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে ছিলেন সরোজিনী নাইডু। 2 নম্বর, কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? দেখো, আগের প্রশ্ন ছিল যে প্রথম ভারতীয় মহিলা, সেখানে সরোজিনী নাইডু, কিন্তু এখানে আছে প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন। উত্তরটা হবে অ্যানি বেসান্ত। 1917 সালে কলকাতা অধিবেশন। কারণ অ্যানি বেসান্ত তিনি একজন বিদেশি ছিলেন, তিনি কিন্তু প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু যদি ভারতীয় জিজ্ঞেস করা হয় তখন সে উত্তর হবে সরোজিনী নাইডু। কোয়েশ্চেন নম্বর 3,
জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে করেছিলেন বা কে প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হবে অ্যালান অক্টাভিয়াম হিউম। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় এবং কত সালে বসেছিল? সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ডক্টর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং সেটা হয়েছিল বোম্বেতে 1885 সালে। তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে এবং তার স্থাপন হয়েছিল 1885 সালে এবং এটার সভাপতি করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি বা ইউসি ব্যানার্জি। কোশ্চেন নম্বর 5, বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশ করেন? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকাটি একটি মাসিক পত্রিকা ছিল, মাসিক জার্নাল ছিল, যেটা 1872 সালে প্রথম উন্মোচন হয়েছিল। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন? উত্তরটা হবে 1882 সালে। এবং এই বন্দে মাতরম যে গানটি আমরা রয়েছে, যেটা আমাদের জাতীয় সঙ্গীত, সেটা যেটা আমাদের জাতীয় সঙ্গীত, আমি বললাম জাতীয় সঙ্গীত কিন্তু বন্দে মাতরম, আর জাতীয় স্রোত যেটা ন্যাশনাল অ্যানথেম সেটা হলো জনগণ মন। তাহলে জাতীয় সঙ্গীত বন্দে মাতরম এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দমঠ গ্রন্থ, সেই আনন্দমঠ গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে এবং এটা 1882 সালে সেটা রচনা করা হয়েছিল। নেক্সট, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশ মগধ শাসন করছিলেন? অর্থাৎ যখন আলেকজান্ডার আক্রমণ করেছিলেন সেই সময় কে ছিলেন রাজবংশ? রাজবংশ ছিলেন নন্দবংশের এবং সেই সময় রাজা ছিলেন ধননন্দ এবং ধননন্দকে বলা হয় নন্দবংশের শেষ সম্রাট। এখানে 3টা প্রশ্ন পেলাম আমরা, যে সেই সময় নন্দবংশ রাজত্ব করছিল এবং সেই সময় রাজা ছিলেন ধননন্দ এবং তিনি নন্দবংশের শেষ সম্রাট ছিলেন। এবার চলে এসেছি 8 নম্বর প্রশ্নে, সিন্ধু বা হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? খুব সহজ প্রশ্ন, দয়ারাম সাহানি 1921 সালে। এবার চলে এসেছি, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা হলো রবি বা রাবি নদীর তীরে অবস্থিত এবং এই বর্তমানে যে হরপ্পার যে জায়গাটা রয়েছে সেটা পাকিস্তানের পাঞ্জাবের মন্টগোমেরি স্থানে এখন সেটা রয়েছে। অর্থাৎ বর্তমানে পাকিস্তানের যে পাঞ্জাব রয়েছে, আমাদের ভারতেও পাঞ্জাব রয়েছে, কিন্তু পাকিস্তানের যে পাঞ্জাব, সেই পাঞ্জাবের যে মন্টগোমেরি, সেই জায়গাটা হরপ্পা সভ্যতা ছিল। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন? সহজ প্রশ্ন, কোন প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস পাঠিয়েছিলেন? উত্তর হবে উইনস্টন চার্চিল। নেক্সট, চন্দ্রকেতু গড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? চন্দ্রকেতু গড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর হবে উত্তর 24 পরগনা। প্রথম বিশ্বযুদ্ধ কোন সাল থেকে কোন সাল পর্যন্ত হয়েছিল? উত্তর 1914 থেকে 1918 এবং এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেওয়া আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 1945 সাল পর্যন্ত। মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন? উত্তর হবে পালি ভাষায়। এক সময়কার বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায়? উত্তর হবে মালদা। পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধক্ষেত্রটি অবস্থিত? উত্তর নদিয়া। গীত গোবিন্দ কার রচনা? কবি জয়দেব। কাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়? উত্তর হবে কালিদাস। কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। ম্যাগাস্তিনিস রচিত গ্রন্থটি ইন্ডিকা, এটি কোন রাজবংশের ইতিহাস জানা যায়? ম্যাগাস্তিনিস ইন্ডিকা, এটি মৌর্য রাজবংশের কথা আমরা জানা যায়। ম্যাগাস্তিনিস ম দিয়ে, মৌর্য ম দিয়ে, এটা মনে রাখার পদ্ধতি। নেক্সট 19, পাল বংশ প্রতিষ্ঠাতাকে গোপাল। মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? উত্তর হবে আকবর। এবং এখানে একটা দেখছি যে আকবরের সমাধি কোথায় আছে, সেটা ছিল সেকান্দ্রা, আগ্রার কাছে সেকান্দ্রা, সেখানে আকবরের সমাধি রয়েছে। নেক্সট, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে আকবর। এবং আকবরের রাজ্যাভিষেক হয়েছিল, রাজ্যাভিষেক হয়েছিল 1556 সালে এবং সেই 1556 সালে আবার দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল আকবর এবং হেমু, যেখানে হেমু পরাজিত হয়েছিলেন। জালিয়ানওয়ালাবাগ এই ঘটনা কোন তারিখে ঘটেছিল? সে ঘটেছিল 13 এপ্রিল 1919 সালে এবং সেই ঘটনা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ভারতীয় ইতিহাসে। জেনারেল ডায়ার সেখানে তিনি কি করেছিলেন, তিনি গুলির নির্দেশ দিয়েছিলেন, বিশেষ করে পাঞ্জাবের অমৃতসরে এই জালিয়ানওয়ালাবাগ রয়েছে, সেইখানে নিরস্ত্র ভারতীয়ের উপর তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। কমপক্ষে 339 জন মারা যান সেখানে এবং প্রায় 1200 জন সেখানে আহত হয়েছিলেন। ফলে জালিয়ানওয়ালাবাগের ঘটনা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা ভারতের ইতিহাসে। 1946 সালে ক্যাবিনেট মিশনের সভাপতি কে ছিলেন? স্যার এস ক্রিপস।
মানে স্ট্র্যাফোর্ড ক্রিপস। নেক্সট, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে 12 জুন 1905 সালে। সতীদাহ প্রথা কে রোধ করেছিলেন কে? লর্ড উইলিয়াম ব্যান্টিং, তিনি আইন করেছিলেন 1829 সালে, এবং ব্যান্টিংকে আধুনিক ভারতের শিক্ষার তিনি প্রচলন করেছিলেন, তাকে মডার্ন এডুকেটর বলা হয়। নেক্সট, কায়জারে হিন্দ কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে কায়জারে হিন্দ বলা হয়। কোন আন্দোলনের সময় বল্লভভাই পটেল সর্দার উপাধি পেয়েছিলেন? উত্তর হবে বরদৌলি আন্দোলন, সেটা হয়েছিল 1928 সালে এবং সেটা গুজরাটে হয়েছিল। গান্ধীজি তাকে উপাধি দিয়েছিলেন, গান্ধীজি উপাধি দিয়েছিলেন কাকে? সর্দার বল্লভভাই পটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। এবং আমরা জানি প্রসঙ্গ বলে রাখি যে মহাত্মা গান্ধী, যে মহাত্মা এই উপাধি দিয়েছিলেন কে? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, এবং রবি ঠাকুরকে যে কবিগুরু সেটাও কিন্তু বলেছিলেন আমাদের কে? মহাত্মা গান্ধী বলেছিলেন। নেক্সট, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? জিন্দা পীর নামে এখানে কে ছিলেন? না ঔরঙ্গজেব। মুঘল সম্রাট, তাকে জিন্দা পীর বলা হতো, তাকে আবার আলমগীরও বলা হতো। এবং শুধু তাই নয়, তার সমাধি আছে কোথায়? ঔরঙ্গাবাদে। এবং তিনি নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। এখান থেকে আমরা 3-4টা প্রশ্ন পেলাম যে মুঘল সম্রাট তাকে জিন্দা পীর বলা হতো, ঔরঙ্গজেবকে তাকে আলমগীরও বলা হতো, এবং তার যে সমাধি সেটা হয়েছে ঔরঙ্গাবাদে, এবং তিনি নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন, হত্যার নির্দেশ দিয়েছিলেন। নেক্সট, খিলাফত আন্দোলন কোন সালে হয়েছিল? 1919 সালে। এখানে দেখো আর কয়েকটা আন্দোলন দেওয়া হয়েছে। স্বদেশী আন্দোলন হয়েছিল 1905 সালে, হোম রুল আন্দোলন হয়েছিল 1916 সালে, আইন অমান্য আন্দোলন হয়েছিল 1923 সালে, এবং ভারত ছাড় আন্দোলন হয়েছিল 1942 সালে। অনেক সময় কি এগুলো সাজা দিতে হয়, মানে এই শুধু আন্দোলনের কথা দেওয়া হয়েছে এবং বলা হয় পরপর যেটা হয়েছে সেই ক্রোনোলজিগুলো সাজাও, তাই জন্য এখানে সালে দেওয়া আছে, সুবিধা হবে। সিন্ধু সম্প্রদায় কোন ধাতুর ব্যবহার ছিল না? উত্তর হবে লোহার ব্যবহার ছিল না, ব্যবহার ছিল কিসে? তামা, রূপ, ব্রোঞ্জ, এইসব ধাতুর ব্যবহার ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বে তৈরি হয়েছিল? মানে প্রথম কুমারগুপ্ত, তার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। অজন্তা গুহা চিত্রগুলি কোন রাজবংশের আমলে? অজন্তা রয়েছে অজন্তা কেভস, সেখানে কোন রাজবংশের আমলে করেছে? গুপ্ত রাজবংশের আমলের এই অজন্তা গুহা চিত্রগুলি ছিল। বর্তমানে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। ঔরঙ্গাবাদে এই আমাদের যে অজন্তা গুহা এখন ঔরঙ্গাবাদে রয়েছে, এবং এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। WHS মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটি কি? অজন্তা গুহা চিত্রগুলি। নেক্সট, কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? উত্তর 1941 সালে 26শে জানুয়ারি। কলকাতা থেকে তিনি ইন ডিসগাইজ ছদ্মবেশে চলে যান কাবুলে, সেই কাবুল থেকে আবার মস্কো এবং অবশ্যই জার্মানি গেলেন, এবং জার্মানি সেইখানে তিনি এপ্রিল মাসে পৌঁছেছিলেন। নেক্সট, 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি কে স্থাপন করেছিলেন? উত্তর হবে কুলীন বিহারী দাস। নেক্সট, বঙ্গভঙ্গ কবে রোধ এবং কবে শুরু এবং কবে রোধ হয়েছিল? শুরু হয়েছিল 1905 সালে এবং রোধ হয়েছিল 1911 সালে। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়, 1815 সাল। দিল্লির প্রাচীন নাম কি? খুব সহজ প্রশ্ন, ইন্দ্রপ্রস্থ। দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? 1835 সালে 28শে জানুয়ারি লর্ড উইলিয়াম ব্যান্টিং এর প্রস্তাবে কলকাতা মেডিকেল কলেজ স্থাপনা হয়েছিল। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে সূর্য সেন। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? না বাংলা এবং বিহার। অষ্টাদশ থেকে দ্বাদশ শতক পর্যন্ত বাংলা এবং বিহার সে কি করেছিল? সে রাজত্ব করেছিল। নেক্সট, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ বা নীলদর্পণ গ্রন্থটি ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন? ইংরেজিতে। উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট, সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? বুলন্দ দরওয়াজা, তিনি গুজরাট রাজ্যের বিজয়কে 1573 সালে তিনি যখন এখানে জয়ী হন, তারপরে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে কয়টা প্রশ্ন। ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত বলা হয় ভারতের নেপোলিয়ন। এবং ভিনসেন্ট স্মিথ ঐতিহাসিক, তিনি সমুদ্রগুপ্তকে তিনি ভারতের নেপোলিয়ন বলেছিলেন। এবং এই কথা কোথায়? সমুদ্রতে এই কথা হরিসেনের প্রয়াগ প্রশস্তি, হরিসেনের যে রচিত প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি, এইখানে এই কথা বর্ণিত আছে। ভারতের স্বাধীনতা সংগ্রামকে নরমপন্থী কে ছিলেন? আমরা জানি গোপাল কৃষ্ণ গোখলে এবং আর অন্যান্য ছিলেন নরমপন্থী। আর চরমপন্থী কে ছিলেন? লাল বাল পাল। আমরা জানি লাল লাজপত রায়, বাল গঙ্গাধর আর মুস্তফা পাল।
লাজপত পাল। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা 35 নম্বরে। হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? হুমায়ুন নামা উত্তর হবে গুলবদন বেগম। এবং এর সঙ্গে এখানে উপসংহার দেওয়া আছে যে আইনি আকবরী রচনা করেছিলেন কে? আবুল ফজল। নেক্সট, কোন সম্রাট সরকারি উপাধি লাভ করেছিলেন? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাকে আবার বিক্রমাদিত্য বলা হতো। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ কবে হয়েছিল? 1855 সালে হয়েছিল। নেতা ছিলেন চার মুর্মু ভাইয়েরা বা চার মুর্মু ব্রাদার্স। তাদের নাম ছিল সিধু, কানহু, চাঁদ এবং ভৈরব মুর্মু। বিশেষ করে সিধু কানহুর নামে বেশি নাম প্রচলিত হয়েছে। তারা চার ভাই ছিলেন, সিধু, কানহু, চাঁদ ও ভৈরব মুর্মু। আজীবিক ধর্মের প্রবক্তা কে ছিলেন? উত্তর হবে গোসাল। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায়। কি কি সেটা কিন্তু ত্রিপিটক বলতে সূত্রপিটক, বিনয় পিটক ও অভিধম্ম পিটক। ভারতবর্ষে রেলপথ তৈরির পথিকৃত কাকে বলা হয়? পথিকৃত পথিকৃত কাকে বলা হয়? উত্তর হবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি কিন্তু এই বোম্বে থেকে থানে 1553 সালে তিনি রেলের প্রবর্তন করেছিলেন এবং লর্ড ডালহৌসি তিনি সত্য বিলোপ নীতি সেটা তিনি এনেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে কি যে তিনি এই 1856 সালে বিধবা বিবাহ আইনও কিন্তু প্রবর্তন করেছিলেন। লর্ড ডালহৌসি অনেকগুলো কাজ ভারতের হয়ে তিনি করেছিলেন। নেক্সট, বাংলায় 76 মন্বন্তর ইংরেজি কোন সালে হয়েছিল? ইংরেজি কোন সালে? 1770 সালে। বাংলায় যে 76 মন্বন্তর, কিন্তু ইংরেজি সালটা হবে 1770। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাপদ্মনন্দ। লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। তিনি ক্রিমিয়ান যুদ্ধে যে সকল সৈনিক আহত হয়েছিলেন তাদেরকে নিয়ে অনেক নার্সদেরকে নিয়ে তিনি সেবা শুশ্রূষা করেছিলেন, তাই তাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। কালিদাস কোন সম্রাটের স্বভাবিক ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কালিদাসের রচনা বিভিন্ন বইয়ের নাম আছে, দেখুন এখানে দেওয়া আছে। মেঘদূতম, কুমার সম্ভব, অভিজ্ঞান শকুন্তলম, এসব বিভিন্ন বই রয়েছে। আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়েছিল? 1943 সালে 21 অক্টোবর সুভাষচন্দ্র বোস ছিলেন প্রতিষ্ঠা। বিধবা বিবাহ আইন কবে প্রণীত হয়েছিল? বিধবা বিবাহ আইন 1856 সালে লর্ড ক্যানিং করেছিলেন কোনটা? বিধবা আইন। কিন্তু এটা লর্ড ডালহৌসির খসড়া রচনা করেছিলেন। লর্ড ডালহৌসি এটা খসড়া রচনা করেছিলেন, কিন্তু তিনি চলে যান, তারপর লর্ড ক্যানিং আসেন, সেই সময় এটা পাস হয়েছিল। নব্য প্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার ছিল? উত্তর হবে তামা। শাহজাহানের আসল নাম কি? খুররম। শাহজাহান তিনি শুধুমাত্র তার যে পত্নী ছিলেন, প্রয়াত পত্নী মমতাজ, শুধু তার স্মৃতিতে তিনি তাজমহল তৈরি করেননি, বরঞ্চ তিনি লালকেল্লা, জামা মসজিদ এগুলো তৈরি করেছিলেন। লালকেল্লা, জামা মসজিদ বা তাজমহল তিনি তৈরি করেছিলেন শাহজাহান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? কে? ধর্মপাল। বিক্রমশিলা ইউনিভার্সিটি, বিক্রমশিলা ধর্মপাল তৈরি করেছিলেন। কৈবর্ত বিদ্রোহ হয়েছিল কার আমলে? দ্বিতীয় মহিপালার আমলে। এবং এই কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্যক। কোন ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন রোধ করেছিলেন? কোন ঘটনা? চৌরি চৌরার ঘটনা। 1922 সালে সেটা হয়েছিল। এবং কি হয়েছিল? একটা পুলিশ স্টেশনে আন্দোলনকারীরা আগুন লাগিয়ে দিয়েছিলেন এবং তখন অনেক পুলিশ কিন্তু জীবন্ত তারা মারা গেছিলেন। এবং যেহেতু গান্ধীজি অহিংসা বিরোধী ছিলেন, ফলে তিনি এই ঘটনায় দুঃখিত হয়ে তিনি 1922 সালে চৌরি চৌরার ঘটনার জন্য তিনি অসহযোগ আন্দোলন রোধ করেছিলেন, স্টপ করে দিয়েছিলেন। কোন স্থানে গৌতম বুদ্ধ জন্ম করেছিলেন? নেপালের লুম্বিনী, সেখানে জন্ম করেছিলেন। এবং তিনি জ্ঞান দান করেছিলেন বোধগয়ায় এবং তার প্রথম প্রবচন বা ফার্স্ট সারমন দিয়েছিলেন সারনাথে। বলে জন্ম লুম্বিনী, জ্ঞান দান বোধগয়া এবং প্রথম প্রবচন সারনাথে। শেরে পাঞ্জাব বা পাঞ্জাব কেসরি কাকে বলা হতো? লালা লাজপত রায়কে বলা হতো শেরে পাঞ্জাব বা পাঞ্জাব কেসরি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA সিঙ্গাপুরে হয়েছিল। কোন সালে? 1943 সালে 4 জুলাই। কোথায়? এখানে একটা সেরিমনি ছিল ক্যাথে বিল্ডিং, সেই ক্যাথে বিল্ডিং এ সেখানে তার ঘোষণা করা হয় বা প্রতিষ্ঠা হয়েছিল। 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন কোথায়? করেছিলেন? সবরমতীতে। কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে? মাস্কি বলে শিলালিপি রয়েছে, সেইখানে অশোকের যে নাম ছিল প্রিয় নাম দেবানপ্রিয়া, সেটা নাম ব্যবহার করে শুধুমাত্র অশোক নাম এখানে ব্যবহার করেছে মাস্ক, তার যে লিপি সেইখানে।
এবং এই শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন কে? পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ 1837 সালে এটি তিনি করেছিলেন এবং সেই শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা আছে। এখানে কয়েকটি জিনিস জানতে পারলাম কি, যে শুধুমাত্র অশোকের নাম করে সেই মার্কসি লিপিতে তার নামটা রয়েছে এবং অশোকের এটা উপাধি ছিল, সে দেবানপ্রিয় উপাধি ছিল এবং তিনি কলিঙ্গ যুদ্ধের যে কথা এই মার্কস লিপি থেকে পাওয়া যায় এবং 1837 সালে জেমস প্রিন্সেপ এই লিপিটা উদ্ধার করেছিলেন। নেক্সট, কোন জেলায় রামমোহন জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হুগলি জেলায়। পানিপথে তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? উত্তর হবে বালাজি বাজিরাও। 1761 সালে এই পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল। আহমদ শাহ আবদালি পরাজিত হয়েছিলেন কার কাছে? মারাঠাদের কাছে। মারাঠাদেরকে পরাজিত করেছিলেন আহমদ শাহ আবদালি। লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার এই বইটি কার লেখা? উত্তর হবে জওয়াহরলাল নেহরু। তার মেয়েকে তিনি লিখেছিলেন। তার যে আমাদের ইন্দিরা গান্ধী, তাকে তিনি লিখেছিলেন লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার। বীর বলে আসল নাম কি ছিল? মহেশ দাস। 1928 সালের সাইমন কমিশন বয়কট করার প্রধান কারণ কি ছিল? এর একটাই কারণ ছিল যে এখানে কোনো ভারতীয় সদস্য ছিলেন না। কোন আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? আমরা জানি রাওলাট অ্যাক্ট। 18 মার্চ 1919 সালে সেটা পাস হয়েছিল এবং এটা কালা কানুন বা ব্ল্যাক অ্যাক্ট বলা হয় রাওলাট অ্যাক্টকে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাস করেছিলেন? উত্তর হবে লর্ড লিটন 1878 সালে। সংবিধানের যে প্রেস বা সংবাদপত্রের যে আইন সেটা ভার্নাকুলার, সেটা পেশ করেছিলেন কে? লর্ড লিটন 1878 সালে। কিংসফোর্ড এর উপর হামলার সময় ক্ষুদিরামের সঙ্গে কে ছিলেন? সাথী কে ছিলেন? না প্রফুল্ল চাকি। দিন ই ইলাহির প্রথম যারা শিষ্য কে কে ছিলেন? বীরবল ছিলেন। তারপরে রাজা নয়, এখানে হবে রাজপুত্র সেলিম এবং আবুল ফজল। তাহলে বীরবল ছিলেন, সেলিম ছিলেন এবং আবুল ফজল ছিলেন। কুষাণ যুগে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি বিকাশ ঘটেছিল? না শিল্প। আমরা জানি গান্ধার শিল্প কুষাণ যুগে হয়েছিল। ঋগ্বেদের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করতেন? উত্তর হবে সপ্তসিন্ধু এলাকায় বা সপ্তসিন্ধু এরিয়াতে তারা বসবাস করতেন। 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1857 সালে মহাবিদ্রোহের সময় কে ছিলেন গভর্নর জেনারেল? লর্ড ক্যানিং ছিলেন এবং লর্ড ক্যানিং এ তিনি সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন। সারনাথের লায়ন ক্যাপিটাল কোন রাজা নির্মাণ করেছিলেন? উত্তর হবে অশোক। চিরস্থায়ী বন্দোবস্ত কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস 1793 সালে। সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি ছিল? নগর পরিকল্পনা ও নিকাশি ব্যবস্থা। এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। ভক্তি আন্দোলনের সাথে কে কে যুক্ত ছিলেন? কবির, রামানন্দ, বল্লভাচার্য, কিন্তু শঙ্করাচার্য ছিলেন না। কোনো সময় দেওয়া থাকে শঙ্করাচার্য ছিলেন কি না, ছিলেন না। ইচ ওয়ান টিচ ওয়ান, প্রত্যেককে একজন করে পড়াও, এটা কে বলেছিলেন? মহাত্মা গান্ধী বলেছিলেন। এবং তিনি এটা বলেছিলেন ডু অর ডাই। ভারত ছাড়ো আন্দোলন সময় তিনি বলেছিলেন আজ সময় নয়, করেঙ্গে ইয়া মরেঙ্গে। 1942 সালে কথা বলেছিলেন ডু অর ডাই। আর ইচ ওয়ান টিচ ওয়ান তার মহাত্মা গান্ধীরই কথা। নেক্সট, সিপাহী বিদ্রোহ কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন? ভিডি সাভারকার। ভিডি সাভারকারের বই রয়েছে, বিখ্যাত বই ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857। এইখানে তিনি বলেছিলেন এটা হলো যে সিপাহী বিদ্রোহ ও মহাবিদ্রোহ তিনি ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন হিসেবে আখ্যা দিয়েছিলেন। নেক্সট, বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন কোন সেন রাজবংশীয়? উত্তর হবে বল্লাল সেন। তার বিখ্যাত বই অদ্ভুত সাগর ও দান সাগর তিনি আবার রচনা করেছিলেন। লক্ষণ সেনের সভাকবি ছিলেন কে? জয়দেব। নেক্সট, ফোর্ট উইলিয়াম দুর্গ কার নামে নির্মিত হয়েছিল? উত্তর হবে ব্রিটিশ সম্রাট তৃতীয় উইলিয়াম। জিয়াউদ্দিন বারানির লেখা বইয়ের নাম কি? সেটা ছিল তারিক ই ফিরোজ শাহী। তারিক ই ফিরোজ শাহী লিখেছিলেন জিয়াউদ্দিন বারানি। এখানে ইনফরমেশন দেওয়া আছে তাহকিক-ই হিন্দ আর কিতাবুল হিন্দ, এই দুটো বই লিখেছিলেন কি? আল বেরুনি। তাহকিক-ই হিন্দ আর কিতাবুল হিন্দ লিখেছিলেন আল বেরুনি। কাকে ভারতের তোতাপুরি বলা হয়? খুব সহজ প্রশ্ন। আমির খসরুকে ভারতের তোতাপুরি বলা হয়। তিনি আবার ভারতীয় মার্গ সঙ্গীতের খেয়াল গানের প্রতিকৃতি ছিলেন। কে? আমির খসরু। ভারতীয় মার্গ সঙ্গীতের খেয়াল গানের প্রতিকৃতি ছিলেন তিনি। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন গানের রচয়িতা কে ছিলেন? চণ্ডীদাস। 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ বা ফরমান কোন মুঘল সম্রাট দিয়েছিলেন? 1917 সালে। উত্তর হবে ফারুক শেয়ার।
অতীশ দীপঙ্কর কোন যুগের দার্শনিক ছিলেন? পাল যুগের। আবার তিনি দ্বিতীয় পুলকেশীর সহকবি ছিলেন। কে? আমাদের ছিলেন রবি কীর্তি। রবি কীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি, আর অতীশ দীপঙ্কর ছিলেন পাল যুগের একজন দার্শনিক। সচ্চা বাদশাহ উপাধি কে কোন শিখ গুরু গ্রহণ করেছিলেন? কোন শিখ গুরু সচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর হবে গুরু হরগোবিন্দ। তিনি ষষ্ঠ শিখ গুরু ছিলেন। এবং এর সঙ্গে একটা ইনফরমেশন রয়েছে যে দশম ও শেষ যে গুরু ছিলেন তার নাম ছিল গুরু গোবিন্দ সিং, এবং তিনি খালসা প্রথা শুরু করেছিলেন। খালসা প্রথা শুরু করেছিলেন গুরু গোবিন্দ সিং, এবং তিনি শেষ এবং দশম গুরু ছিলেন। নেক্সট, কাবুলিয়ত পাট্টাকে চালু করেছিলেন শের শাহ। শুধু তাই নয়, তিনি জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করেছিলেন, এবং ঘোড়ার দ্বারা বা অশ্ব দ্বারা তিনি ডাকের ব্যবস্থা শুরু করেছিলেন। কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিখ্যাত? রাজেন্দ্র চোল। তিনি আবার গঙ্গৈকোন্ড চোল উপাধি গ্রহণ করেছিলেন, রাজেন্দ্র চোল। নেক্সট, নাসিক প্রশস্তি কে রচনা করেছিলেন? গৌতম পুত্র সাতকর্ণী। তিনি সাতবাহন বংশী ছিলেন, এবং সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ, এবং তার রাজধানী ছিল অমরাবতী। নেক্সট, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কার সময় হয়েছিল বা কোন সময় হয়েছিল? উত্তর হবে কনিষ্ক। সেটা হয়েছিল কোথায়? কাশ্মীরে হয়েছিল। ওইখানে দিয়েছে ইনফরমেশন দিয়েছে যে প্রথমটা হয়েছিল, প্রথম বৌদ্ধ সঙ্গীত হয়েছিল অজাত শত্রুর আমলে, সেটা রাজগৃহতে, যেটা বর্তমানে রাজগীর। দ্বিতীয়টা হয়েছিল কালাশোক বৈশালীতে, এবং তৃতীয় হয়েছিল অশোকের সময় পাটলিপুত্রে, এবং চতুর্থ হয়েছিল কোথায়? কনিষ্কের আমলে কাশ্মীরে। তাহলে প্রথমটা হবে কনিষ্ক কাশ্মীর, দ্বিতীয়টা অজাত শত্রু রাজগৃহ, প্রথমটা হলো অজাতশত্রু রাজগৃহ, দ্বিতীয় কালাশোক বৈশালী, তৃতীয় অশোক পাটলিপুত্র, আর চতুর্থ কনিষ্ক কাশ্মীর। বাংলায় দেওয়ানি মঞ্জুর হয়েছিল কোন সালে? 1765 সালে। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ 65 সালে বাংলা, বিহার, উড়িষ্যার এই দেওয়ানি প্রদান করেছিলেন কাকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক। চেঙ্গিজ খাঁ ভারত আক্রমণ করেছিলেন কোন সময়ে? 1221 সালে। এবং সেই সময় কে ছিলেন রাজা? কার রাজত্বকালে? ইলতুৎমিশের সময় তিনি এসেছিলেন। স্প্রিঙ্গিং টাইগার এ স্টাডি অফ এ রেভলিউশনারি। স্প্রিঙ্গিং টাইগার এ স্টাডি অফ রেভলিউশনারি, একজন বিপ্লবীর এখানে কথা। এটা কার বই? এই বইটি লিখেছিলেন হিউ ট্রয়। HUGH হবে এখানে, HUGH, হিউ ট্রয়। হিউ ট্রয় কিন্তু কি করেছিলেন? এটা লিখেছিলেন। HUGH, হিউ ট্রয়ার এইটা বইটা লিখেছিলেন, এবং এটা কার সম্পর্কে? নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে এই কথা তিনি লিখেছিলেন, বই লিখেছিলেন। নেক্সট, কে বলেছিলেন ব্রিটিশ এস্টাবলিশড এ রবার স্টেট ইন বেঙ্গল বিটুইন 1765 to 1772? কে কথা বলেছিলেন যে ব্রিটিশরা ভারতকে একটা আমাদের বাংলাকে একটা চোরের রাজ্যে পরিণত করেছিল, চোরের রাজ্যে পরিণত ছিল। কথা 1765 থেকে 1772। কি কথা বলেছিলেন? KM পানিক্কর তিনি এই কথা বলেছিলেন। নেক্সট, ইন হুইচ বুদ্ধিস্ট কাউন্সিল বুদ্ধিজম was divided into Mahayan and Hinayan, অর্থাৎ মহাযান এবং হিনযান এই যে বুদ্ধিস্ট যে তাদের এটা কোন সময়ে এটা ভাগ হয়েছিল? কোন সময়ে? ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, যেটা কাশ্মীরে হয়েছিল কনিষ্কের সময়, সেইখানে একটা ভাগটা হয়েছিল। নেক্সট, হু ওয়ান্স কল্ড গান্ধীজি হাফ নেকেড ফকির? কে বলেছিলেন গান্ধীজিকে যে অর্ধ নগ্ন ফকির? এটা বলেছিলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল। নেক্সট, আজকের লাস্ট প্রশ্ন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ফ্ল্যাগ কমিটি? ফ্ল্যাগ কমিটির প্রেসিডেন্ট কে ছিলেন? কি উত্তর? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, তিনি এটা বলেছিলেন। এখানে ইনফরমেশন দিদি যে প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং প্রথম মহিলা যদি বলা হয় প্রধানমন্ত্রী কে ছিলেন, এই প্রথম মহিলা রাষ্ট্রপতি, তাহলে কি উত্তর হবে? তাহলে হবে শ্রীমতী প্রতিভা পাটিল। তিনি ছিলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি, আর প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে 100টা প্রশ্ন, ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন জানলাম। এগুলো তোমরা ভালো করে স্টাডি করো, এবং যেহেতু পরীক্ষার সামনে চলে এসছে, এগুলো স্টাডি করো, এবং এই রিলেটেড যে প্রশ্নগুলো ইতিহাস সম্পর্কে সেটা স্টাডি করো। এরপরের যে ক্লাসে আমরা কি করবো, এরপরের ক্লাসে যে ভূগোল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা নিয়ে আসবো। এইভাবে ভূগোলের, তারপরে ইন্ডিয়ান কনস্টিটিউশন, তারপরে জেনারেল স্টাডিজ বা জেনারেল সায়েন্স,
এবং এখানে রিজনিং এইগুলো করে যত সম্ভব দেখি আমি এই ক্লাসগুলো তোমাদের এই মাধ্যমে ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখে নেবে, তাহলে তোমাদের পরীক্ষার কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ। খুব কম সময়ের জন্য স্পিডে বলেছি, তোমরা একটু ভালো করে দেখে নেবে। ওকে, বাই।